হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা একাদশ শ্রেণীর সরলরেখার অঙ্ক করছিলাম। একাদশ শ্রেণীর সরলরেখা আমরা 2A পার্ট সম্পূর্ণ কমপ্লিট করেছি। 2B পার্টের বহু বিকল্পধর্মী হয়ে গেছে, অতি সংক্ষিপ্ত হয়ে গেছে, সংক্ষিপ্ত অঙ্ক করছি। সংক্ষিপ্ত এর আগের ক্লাসে 18 পর্যন্ত হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা 19 থেকে শুরু করব। সংক্ষিপ্ত সরলরেখা 2Bর সংক্ষিপ্ত 19 থেকে শুরু করব। আমাদের চ্যানেলে ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ সলিউশন করা আছে। 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা সলভ করা আছে। 21টা মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ সলিউশন আছে। এছাড়া সালের কোশ্চেন সলভ করা আছে। মাধ্যমিক 2017 থেকে 2025 পর্যন্ত সালের কোশ্চেন সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাস শুরু করছি। দেখো 19-এর দাগ থেকে। 19-এর দাগের অঙ্ক কি বলেছে? 19-এর দাগের অঙ্ক বলেছে মূলবিন্দু থেকে মূলবিন্দুগামী যে রেখা 40 এবং 04 বিন্দু দুটির সংযোগ সরলরেখার উপর লম্ব, তার সমীকরণ নির্ণয় করো। মানে যে রেখাটা এই দুটো, এই যে 04 মানে 0 1 2 3 4, এই যে 0,4 আর 40 1 2 3 4 4,0 মানে মূলবিন্দু যে রেখাটা মূলবিন্দুগামী একটা রেখা যেটা এই রেখাটার উপর লম্ব, তার সমীকরণ চাইছে। অর্থাৎ মূলবিন্দুগামী প্লাস এইটার উপর লম্ব। এই যদি এ বি হয়, এটা মনে করো সি, এইটা ডি, এই সিডির সমীকরণটা চাইছে। ঠিক আছে, চিত্র বুঝে প্রত্যেকটা অঙ্ক করবে, অনেক বেশি ভালো বুঝতে পারবে এবং অনেক ক্লিয়ার মনে থাকবে। ঠিক আছে, কনসেপ্ট খুব বেশি ক্লিয়ার হবে এবং ভালো মনেও থাকবে। তাহলে আমরা 04 ও 40, এইটা 0,4 আর 4,0, তাহলে প্রথমেই 0,4 এবং 40 বিন্দুগামী সরলরেখার প্রবণতা বের করে নিচ্ছি। এর প্রবণতা কত? 0 y2 minus y1, 0 minus 4 by 4 minus 0 is equal to minus 4 by 4 is equal to minus 1। তাহলে এই সরলরেখার প্রবণতা যদি -1 হয়, ধরছি এর লম্ব সরলরেখার প্রবণতা, ধরি এর লম্ব সরলরেখার প্রবণতা সমান m। তাহলে দুটো সরলরেখার প্রবণতার গুণফল -1 হবে। তাহলে অতএব m এর মান কত হচ্ছে? -m is equal to -1। অতএব m is equal to 1 হয়ে যাচ্ছে। তাহলে এর লম্ব সরলরেখার প্রবণতার মান 1 হয়ে যাচ্ছে। তাহলে অতএব 1 প্রবণতা বিশিষ্ট মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত হবে? যার প্রবণতা 1 এবং মূলবিন্দুগামী, মূলবিন্দু মানে 0 0 বিন্দুগামী, তাহলে হয়ে যাবে y minus y1, y1 মানে 0 is equal to m into x minus x1, m এর জায়গায় 1 into x minus x1 এর জায়গায় 0, তাহলে y is equal to x। অতএব x সমান y, এটাই, বা লিখতে পারো x minus y সমান 0, যেটাও লিখতে পারো। এটাই হচ্ছে সরলরেখাটির সমীকরণ, যেটা মূলবিন্দুগামী এবং এই 4004 বিন্দুগামী রেখার উপর লম্ব, এটা তার সমীকরণ। ঠিক আছে, x minus y is equal to 0। এবার কি চেয়েছে? দেখাও যে সরলরেখার সাপেক্ষে, দেখাও যে সরলরেখাটির সাপেক্ষে 04 এবং বিন্দুটির প্রতিবিম্ব, দেখাও যে সরলরেখার সাপেক্ষে 04 বিন্দুটির প্রতিবিম্ব 40। তাহলে দেখাতে বলছে এই সরলরেখাটার সাপেক্ষে, এই যে সরলরেখাটা এইটা, এই যে সিডি, এর সাপেক্ষে 04 এর প্রতিবিম্ব 40, মানে এর প্রতিবিম্ব এইটা, এর প্রতিবিম্ব এইটা হলে কি হবে? মানে এইটা থেকে দুটো নিশ্চয়ই সমান দূরে থাকবে। সেটা যদি আমরা দেখাতে পারি, এরা এমনিতে লম্ব প্রমাণ করে দিয়েছি, তাহলে দুটো যদি সমান দূরত্বে দেখাতে পারি, তার মানে প্রতিবিম্ব হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে এই পার্টটা প্রমাণ হয়েছে, এটা মুছছি একটু, দেখো। তাহলে প্রথমে এই দুটো বিন্দুর মূলবিন্দু বের করব, মধ্যবিন্দু। এই যে 40 আর 04, এই যে দুটো বিন্দু 40 04, এদের মধ্যবিন্দু বের করব। মধ্যবিন্দুরা যদি সরলরেখার উপর অবস্থিত হয়, সরলরেখাকে সিদ্ধ করে, তার মানে দুদিকে সমান দূরত্বে আছে, প্লাস লম্বভাবে অবস্থিত, তার মানে প্রতিবিম্ব হয়ে যাচ্ছে, একটা বিন্দুর প্রতিবিম্ব অন্যটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, অতএব 4,0 এবং 0,4 বিন্দুদ্বয়ের মধ্যবিন্দু, বিন্দুদ্বয়ের মধ্যবিন্দু কত? সমান 4 plus 0 by 2, 0 plus 4 by 2 is equal to 4 by 2, 4 by 2
ইজ ইকুয়াল টু 2,2 হয়ে যাচ্ছে। 2,2 এদের মধ্যবিন্দু। এবার এই মধ্যবিন্দুরা যদি সরলরেখাকে স্যাটিসফাই করে তাহলে এতে অতএব x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 সরলরেখার বামপক্ষে 2 2 বিন্দু বসিয়ে পাই। বিন্দু বসিয়ে কি পাচ্ছি আমরা? অতএব বাম পক্ষ সমান x এর জায়গায় 2 মাইনাস ওয়াই এর জায়গায় 2, 2 মাইনাস 2 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বাম পক্ষ এই সরলরেখাকে সিদ্ধ করছে মানে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে যাচ্ছে। তার মানে যেহেতু 2 2 বিন্দুটি এই সরলরেখার উপর অবশ্যই অবস্থিত। ঠিক আছে, তাহলে অতএব 2 2 বিন্দু x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 সরলরেখার উপর অবস্থিত। সরলরেখার উপর অবস্থিত। তাহলে মধ্যবিন্দুটা যেহেতু সরলরেখার উপর অবস্থিত, তাহলে নিশ্চয়ই এই সরলরেখা থেকে দুটো বিন্দু সমান দূরত্বে আছে, তার মানে একটার প্রতিবিম্ব অন্যটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে সহজেই বলতে পারি যে সরলরেখার সাপেক্ষে 404 বিন্দুর প্রতিবিম্ব 40। অতএব সরলরেখার সাপেক্ষে 04 বিন্দুর প্রতিবিম্ব 40। ঠিক আছে, সরলরেখার সাপেক্ষে 04 বিন্দুর প্রতিবিম্ব 40। দেখে নাও প্রসেসটা, ঠিক এইভাবেই করতে হবে। ঠিক আছে, দেখো এর সাথে সাথে আমাদের 19 অঙ্ক কমপ্লিট হয়ে গেল। 19 অঙ্ক কমপ্লিট হলো। এবার আমরা শুরু করব 20 অঙ্ক। 20 অঙ্ক দেখবে। যে কোনো অঙ্ক যেটা প্রবলেম থাকলে বুঝতে, সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। নেক্সট দেখো 19 20 কি বলছে? y is equal to mx, y is equal to mx plus 1 একটা সামান্তরিক বলা আছে। y is equal to mx, y is equal to mx plus 1, nx, y is equal to nx plus 1 সরলরেখা চারটি উৎপন্ন সামান্তরিকের ক্ষেত্রফল। এইটা মনে করো y is equal to mx, এর প্রবণতা কত? এটা মূলবিন্দুগামী, ধ্রুবক পদ নেই যেহেতু। আচ্ছা, এর প্রবণতা m, তাহলে y is equal to mx plus 1টা এইটা হবে। y is equal to mx এর সমান প্রবণতা বিশেষ, যেহেতু সমান্তরাল, এটা সমান্তর দিকের বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে এর প্রবণতা সমান হবে এর প্রবণতা m, তার মানে এর প্রবণতা m হলো। ঠিক আছে, এইটা মনে করো y is equal to nx, তাহলে এটাও মূলবিন্দুগামী, এটাও মূলবিন্দু, নিশ্চয়ই এদের ছেদ বিন্দুটা এটা 0 0 বিন্দু হবে, অবশ্যই বোঝা যাচ্ছে। ঠিক আছে, এবার এইটা মনে করো nx plus 1। এবার দেখো তাহলে abcd নাম দাও, abcd নাম দিলে 20 অঙ্ক। y is equal to mx এবং y is equal to nx, ab ও ad বাহুর সমীকরণ, উভয়ই মূলবিন্দুগামী, অতএব এখান থেকে বোঝা যাচ্ছে, অতএব a বিন্দুর স্থানাঙ্ক 0, 0। আমরা কি করব দেখো, এই যে abd সামান্তরিকের এই কর্ণটাকে ধরে এই দুদিকের দুটো ত্রিভুজ হয়ে যাচ্ছে, abd একটা ত্রিভুজ, bcd একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ হয়ে যাচ্ছে, দুটো ত্রিভুজ সমান। আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, অন্যটা সেই ক্ষেত্রফল ওই দিকেটাও সমান হবে, তাকে 2 দিয়ে গুণ করবো, সামান্তরিকের ক্ষেত্রফল হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো আমরা a বিন্দু পেয়ে গেছি, ত্রিভুজের 3টে বিন্দু স্থানাঙ্ক জানা থাকলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। b বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করবো। দেখো কিভাবে, এই যে এইটা আর এইটা, এই দুটো ছেদ বিন্দু, এই সরলরেখা y is equal to mx আর y is equal to nx plus 1, y is equal to mx আর একটা আছে y is equal to nx plus 1। এইটাকে আমরা উভয় দিকে n দিয়ে গুণ করছি, mnx, আর এইটাকে আমরা n দিয়ে গুণ করছি, এইটা পেয়ে যাচ্ছে এটা mnx, এটা যদি আমরা m দিয়ে গুণ করি এটা mn। আচ্ছা, my is equal to mnx plus m, তাহলে উভয় দিকে এইটা mnx এর মানটা আমরা যদি এতে পুট করে দিই, my is equal to হয়ে যাবে এটা ny plus m। অতএব এটা m minus ny is equal to m, তাহলে y is equal to হয়ে যাবে m by m minus n।
তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হবে, এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, অতএব এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এক্স এর ভ্যালু আমরা যদি এখানে পুট করে দিই, এক্স ইজ ইকুয়াল টু পুট করে দিলে হয়ে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে এখানে মানটা আমরা বসিয়ে দেখাই। অতএব এম এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে ওয়াই এর ভ্যালু এম বাই এম মাইনাস এন। অতএব এম কেটে গেলে এক্স ইজ ইকুয়াল টু 1 বাই এম মাইনাস এন। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হয়ে যাচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক, এখানে উল্লেখ করো। অতএব বি বিন্দুর স্থানাঙ্ক এসে যাচ্ছে, বি বিন্দুর স্থানাঙ্ক 1 বাই এম মাইনাস এন কমা 1 বাই এম মাইনাস এন কমা এম বাই এম মাইনাস এন, এটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, 1 বাই এম মাইনাস এন এম বাই এম মাইনাস এন, এটা বি বিন্দুর স্থানাঙ্ক। এবার দেখো একইভাবে ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এইটা আছে y ইজ ইকুয়াল টু এন এক্স আছে, আর y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস 1। আমরা যদি এটাকে m দিয়ে গুণ করি, এম ওয়াই ইজ ইকুয়াল টু এম এন এক্স ইজ ইকুয়াল টু, এটাকে যদি আমরা n দিয়ে গুণ করি, এন ওয়াই ইজ ইকুয়াল টু এম এন এক্স প্লাস এটা n হয়ে যাবে। হ্যাঁ, এটা অতএব, আচ্ছা এটা অতএব হয়ে যাচ্ছে, হ্যাঁ অতএব হয়ে যাচ্ছে, এটাও গুণ করা হয়েছে। এবার দেখো এম এন এক্স এর ভ্যালু কি এইখানে পুট করে দিচ্ছি, এন ওয়াই ইজ ইকুয়াল টু এম ওয়াই প্লাস এন। তাহলে হয়ে যাচ্ছে এন মাইনাস এম ওয়াই ইজ ইকুয়াল টু এন। অতএব ওয়াই ইজ ইকুয়াল টু এন বাই এন মাইনাস এম হচ্ছে, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। তাহলে এখানে আমাদের আর একটা মান আছে, দেখো এটা ওয়াই এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে ওয়াই এর ভ্যালুটা যদি আমরা এখানে পুট করে দিই, তাহলে এন এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এখানে এন বাই এন মাইনাস এম। অতএব এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 বাই এন মাইনাস এম। এই এন কেটে গেলে এইটা হয়ে যাচ্ছে, এইখানেও এম কেটে গিয়ে এক্স এর ভ্যালু পাওয়া যাচ্ছে। তাহলে এইখানে আমরা পেয়ে যাচ্ছি ডি বিন্দু স্থানাঙ্ক। অতএব ডি বিন্দু স্থানাঙ্ক, অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক কত, ডি বিন্দু স্থানাঙ্ক 1 বাই এন মাইনাস এম কমা এন বাই এন মাইনাস এম। ঠিক আছে, এবার দেখো আমরা এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি। এটা সলভ করে আমরা তিনটা স্থানাঙ্ক পেলাম। অতএব ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, অতএব ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু, সূত্রটা হচ্ছে x1 x2 y1 y2 আর x3 y3 যদি তিনটে বিন্দুর স্থানাঙ্ক হয়, ফর্মুলা হচ্ছে x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস, ভালো করে শুনে রাখবে, x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। এইটাই, ঠিক আছে, x1 ইন্টু y2 মাইনাস y3, আমরা x1 y1 কে 0 0 ভাবছি, তাহলে 0 ইন্টু এইটাকে আমরা x2 y2 ভাবছি, আর এইটাকে x3 y3 ভাবছি। x1 ইন্টু y2 মাইনাস y3, y2 স্থানাঙ্ক এইটা m বাই m মাইনাস n মাইনাস y3 এইটা n বাই n মাইনাস m প্লাস x2 1 বাই m মাইনাস n ইন্টু y3 মাইনাস y1 n বাই n মাইনাস m মাইনাস 0 প্লাস y3 1 by n minus m into y3 into x1 x2 x3, x1 into y2 minus y3, x2 into y3 minus y1 আর y1 minus y2 মানে 0 minus এইটা মানে m by m minus n, এইটা এত বর্গ একক। এবার দেখো এইটা 0 সঙ্গে গুণ হয়ে পুরোটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে n বাই মাইনাস, আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিলে m মাইনাস n পেয়ে যাচ্ছি তার স্কোয়ার। আচ্ছা, এইটাও মাইনাস দিয়ে গুণ করলে যদি m মাইনাস nটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আসলে এইটা গুণ করছে এই একটা মাইনাস, আর এখানে nটা আগে আছে, এখান থেকে যদি একটা মাইনাস কমন নেই m মাইনাস n হয়ে যাচ্ছে। ভালো করে বুঝবে, এই একটা মাইনাস আর এইটা থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে m মাইনাস n হয়ে যাচ্ছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে m বাই m মাইনাস n তার স্কোয়ার, এত বর্গ একক। ঠিক আছে,
এইটা হলো। এবার দেখো তাহলে এটা লসাগু যদি আমরা করে দিই হাফ, এটা হয়ে যাচ্ছে মোডের মধ্যে m মাইনাস এন তার স্কোয়ার লসাগু, ওপরটা হয়ে যাচ্ছে এটা m মাইনাস এন হয়ে যাচ্ছে এত বর্গ একক। একটা পদ কেটে গিয়ে এটা হয়ে যাচ্ছে, একটা পদ কেটে গিয়ে হয়ে যাচ্ছে হাফ, বা এটা হয়ে যাচ্ছে এইরকম ইজ ইকুয়াল টু 1/2 ইন্টু মোডের মধ্যে m মাইনাস এন এত বর্গ একক। তাহলে এবার এই দুটো ক্ষেত্রফল সমান, অতএব ত্রিভুজ, এটা এবিডি এর ক্ষেত্রফল, অতএব ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল, বিসিডি এর ক্ষেত্রফল এইটাই হবে সমান 1/2 ইন্টু মোডের মধ্যে m মাইনাস এন এত বর্গ একক। ঠিক আছে, এটা সেম এলো। অতএব সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান, তাহলে দুটো যেহেতু সমান আমরা একবারে প্লাস করলেও হবে, 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 1/2 ইন্টু m মাইনাস এন এত বর্গ একক সমান 1 মোডের মধ্যে m মাইনাস এন বর্গ একক। এইটা অ্যান্সার। ঠিক আছে, 1 এইটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। ঠিক আছে, 20 অঙ্ক কমপ্লিট হলো। দেখো এবার 21 অঙ্ক যাব। 21 দেখো, প্রসেসটা দেখবে, সমাধান করতে হবে, 3টে বিন্দু নির্ণয় করতে হবে, এটা তো 0 0 ডাইরেক্ট হয়ে যাচ্ছে, বিন্দুগুলো নির্ণয় করে নর্মাল ত্রিভুজের ক্ষেত্রফল, একদমই সহজ অঙ্ক। ঠিক আছে, এবার দেখো 22, কি বলে, 22 নয় 21 বলছে মূলবিন্দুগামী দুটি পরস্পর লম্ব সরলরেখা 2x + 3y = 6 সরলরেখার সঙ্গে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করেছে। মূলবিন্দুগামী দুটি পরস্পর লম্ব সরলরেখা, মূলবিন্দুগামী দুটি পরস্পর লম্ব সরলরেখা 2x + 3y = 6, 2x + 3y = 6 সরলরেখার সঙ্গে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করছে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করেছে। সমকোণী সমদ্বিবাহু মূলবিন্দুগামী, তাহলে এইরকম একটা হলে এটা মূলবিন্দু, 2x থেকে 6 দিয়ে ভাগ করলে এটা 3,0 আর 0,2, 3,0 মানে 1 2 1 2 3, 3,0 0,2, এইটা হচ্ছে এই সরলরেখাটা, এই সরলরেখাটা হচ্ছে এইটা। এবার মূলবিন্দুগামী একটা রেখা এদের সঙ্গে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করছে। ঠিক আছে, মূলবিন্দুগামী দুটি রেখা, দুটি পরস্পর লম্ব রেখা, মনে করো একটা এইরকম হচ্ছে, এটা যদি এইরকম হয়, আর একটা মনে করো এইরকম হচ্ছে, এরা সমকোণী সমদ্বিবাহু, মানে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এই দুটো সমদ্বিবাহু যেহেতু 45 হবে। ঠিক আছে, এইরকম হবে মূলবিন্দুগামী দুটো রেখা, মূলবিন্দুগামী সরলরেখা দুটির সমীকরণ। আমরা ধরে নিচ্ছি একটি সরলরেখার সমীকরণ, তাহলে অতএব ধরি একটি সরলরেখার সমীকরণ, ধরি একটি সরলরেখার সমীকরণ y = mx। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা যদি ও এ বি হয়, নিশ্চয়ই ও এ বি এরকম নামকরণ করবে। এখানে ও এ সমান ও বি হবে। ঠিক আছে, এই দুটো বাহু সমান হবে অবশ্যই। অতএব কোণ ও এ বি সমান কোণ ও বি এ = 45 ডিগ্রি করে হবে, কারণ এইটা অলরেডি 90 ডিগ্রি, যেহেতু কোণ এ বি = 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এই দুটো 45 করে হবে। ঠিক আছে,
তাহলে এর প্রবণতা আমরা পেয়ে গেছি m। আচ্ছা, এবারে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 6, এর প্রবণতাটা বের করছি। 3y ইজ ইকুয়াল টু মাইনাস 2x প্লাস 6, y ইজ ইকুয়াল টু মাইনাস 2/3x প্লাস 6/3, এইটা আসছে। ঠিক আছে, অতএব আমরা পাচ্ছি সরলরেখা দুটি থেকে tan 45, যেহেতু এই প্রত্যেকটা কোণ 45 ডিগ্রি করে, tan m এর মানটা পেয়ে গেলেই আমরা সরলরেখাটা ধরে নিয়েছি। ঠিক আছে, m এর মানটা পেয়ে গেলেই আমরা এখানে এখানে প্রবণতা ধরো, এইখানে m1 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে m, আর এখানে পেয়ে যাচ্ছে m2 ইজ ইকুয়াল টু মাইনাস 2/3। ঠিক আছে, অতএব m1 ইজ ইকুয়াল টু m, m2 ইজ ইকুয়াল টু মাইনাস 2/3। তাহলে এই দুটো যেহেতু পাওয়া গেছে, তাহলে এখানে m এর মান পাওয়া গেলেই সেটা এখানে যদি পুট করে দাও, তাহলে মূলবিন্দু সরলরেখার সমীকরণ পাওয়া যাবে। আবার এইটা থেকে যদি আমরা m এর দুটো মান পেয়ে যাই, তাহলে দুটো সরলরেখারই মান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে tan 45 ইজ ইকুয়াল টু m1 মাইনাস m, তাহলে এইটা m1 মাইনাস m2 মাইনাস মাইনাস প্লাস 2/3, 1/1 m1 মাইনাস m2, 1 প্লাস m1 m2, এটা প্লাস মাইনাস এইটা মাইনাস হয়ে যাবে, 1 মাইনাস 2/3 মানে 2m/3 এইটা আসছে। tan 45 এর মান 1, এখানে 3 লসাগু, 1 ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে 3m প্লাস 2/3 মাইনাস 2m, এইটা হয়ে যাচ্ছে। তাহলে উভয় দিকে বর্গ করলে বা 3 মাইনাস 2m তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 3m প্লাস 2 তার স্কোয়ার, বা 9 মাইনাস 12m প্লাস 4m স্কোয়ার ইজ ইকুয়াল টু 9m স্কোয়ার, এইটা আসছে প্লাস 12m প্লাস 4, বা এই পুরো মানটা যদি ওদিকে নিয়ে যাই, 9m স্কোয়ার প্লাস 12m প্লাস 4 মাইনাস 4m স্কোয়ার প্লাস 12m মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, বা এটা আসছে 5m স্কোয়ার, আচ্ছা, প্লাস 24m মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে 5 5 25, এইটা আসবে একমাত্র 5m স্কোয়ার প্লাস 25m মাইনাস m মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, বা 5m কমন নিলে m প্লাস 5 মাইনাস 1 কমন নিলে m প্লাস 5 আসছে। দেখো এখনো পর্যন্ত প্রসেসটা দেখো, একদম সহজ অঙ্ক। তাহলে দুটো সরলরেখা ধরে নিয়েছি, তার মধ্যে একটি সমীকরণ ধরে নিয়েছি y ইকুয়াল টু mx, তাহলে প্রবণতা m1 ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি। এই দুটো বাহু নিশ্চয়ই সমান হবে। আচ্ছা, এইটা নিশ্চয়ই অতএব এবি টা নিশ্চয়ই অতিভুজ হবে, তার বিপরীত কোণ 90 ডিগ্রি যেহেতু। এবার এই ও এ সমান ওবি হচ্ছে, ও এ সমান ওবি যেহেতু হচ্ছে, তাহলে ও এ বি সমান ও বি এ ইজ ইকুয়াল টু 45 হয়ে যাচ্ছে, যেহেতু এ ও বি কোণ 90 ডিগ্রি। এবার এখান থেকে প্রবণতা আর একটা প্রবণতা বের করেছি, দুটো এর প্রবণতা জানি, দুটো প্রবণতা জানি আমরা, সেই দুটো প্রবণতার সাহায্যে, মানে এর প্রবণতাটা জানি, এর প্রবণতা জানি, ঠিক আছে, তার সাহায্যে আমরা এম দিয়ে একটা সমীকরণ পাচ্ছি। এবার দেখো এখানে যেটা হয়ে যাচ্ছে, বা m প্লাস 5 কমন, আর হয়ে যাচ্ছে 5m মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, অতএব m প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, বা m ইজ ইকুয়াল টু মাইনাস 5, আবার হয়ে যাচ্ছে 5m মাইনাস 1 সমান 0, বা 5m ইজ ইকুয়াল টু 1, বা m ইজ ইকুয়াল টু 1/5। ঠিক আছে, m ইজ ইকুয়াল টু 1/5 হয়ে যাচ্ছে। দেখো m এর দুটো মান পাওয়া গেল, অতএব m এর দুটো মান যেহেতু পাওয়া গেল, অতএব মূলবিন্দু সরলরেখা দুটির সমীকরণ, অতএব সরলরেখা দুটির সমীকরণ, অতএব সরলরেখা দুটির সমীকরণ y ইজ ইকুয়াল টু মাইনাস 5x, মাইনাস 5x, বা y প্লাস 5x ইজ ইকুয়াল টু 0, এইটা একটা। ঠিক আছে, আর একটা হচ্ছে এবং y ইজ ইকুয়াল টু 1/5x, বা 5y সমান x, বা x মাইনাস 5y ইজ ইকুয়াল টু 0, যেটা ইচ্ছা, মানে দুটোই করতে হবে, দুটোই প্রকাশ করতে হবে। একটা হচ্ছে -5 বসিয়ে দিলে, আর y ইজ ইকুয়াল টু 1/5x, তাহলে 5y ইজ ইকুয়াল টু x হচ্ছে x মাইনাস 5y, এই দুটো সমীকরণ। নেক্সট দেখো 21 দাগে হয়ে গেছে 22 দাগের অঙ্ক, সহজ অঙ্ক একদম। এটা যেটা হলো, একটা y ইকুয়াল টু mx ধরে নিলে তার সাহায্যেই দুটোর মান বেরিয়ে গেল। ঠিক আছে, এবার দেখো 22
22-এর দাগের অঙ্ক কি বলছে দেখো। 22-এর দাগের অঙ্ক বলা আছে একটি আলোক রশ্মি x-2y-3 = 0 সরলরেখা বরাবর পাঠালে, যদি পাঠানো হয় এবং 3x-2y-5 = 0 সরলরেখাতে আসার পর তা প্রতিফলিত হয়, প্রতিফলিত রশ্মি বরাবর সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চিত্রটা অঙ্কন করছি। দেখো এইরকম একটা আলোক রশ্মি এলো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করবে, অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে এবং অনেক ভালো মনেও থাকবে। এই বরাবর এলো, এটা তাহলে এই বরাবর যাবে, এটা হলে এইটা যদি অভিলম্ব হয় এইটা হয়ে যাচ্ছে আপাতিত রশ্মি, এটা আপাতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। এই অভিলম্বের সঙ্গে সমান কোণ উৎপন্ন করে, তাহলে এই দুটো কোণ সমান। ঠিক আছে, এই দুটো কোণ সমান হয়ে গেলে তাহলে এটা লম্ব তো 90 ডিগ্রি কোণ, এদিকটা দিকটা সমান, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটাও সমান হবে। ঠিক আছে, আমরা এই রশ্মিটার সমীকরণ জানি। এই রশ্মিটার সমীকরণ যেটা বলেছে যে বরাবর আসছে সেই লাইনটা হচ্ছে x-2y-3 = 0 বরাবর আসছে। x-2y-3 = 0 বরাবর আসছে। ঠিক আছে, কোন রশ্মির উপর পতিত হচ্ছে? পতিত হচ্ছে 3x-2y-5 এর উপর পতিত হচ্ছে। 3x-2y-5 = 0 তে প্রতিফলিত হচ্ছে, পতিত হচ্ছে। আর প্রতিফলিত রশ্মির সমীকরণ মানে এই রশ্মিটার সমীকরণ চেয়েছে। এই যদি এ যদি বি হয় তাহলে এই যে বিসির সমীকরণ চেয়েছে। এ বির সমীকরণ জানি, এইটা মনে করো সি, এটা মনে করো ডিই, এটা ডিই তে পড়েছে, ডি এর সমীকরণ এইটা। ঠিক আছে, আচ্ছা x-2y-3 = 0 আলোক রশ্মি, এই সমীকরণ বলছে এই সরলরেখা বরাবর আলোক রশ্মি, এই সরলরেখা বরাবর, এই সরলরেখা বরাবর আলোক রশ্মি এসে 3x-2y-5 = 0 সরলরেখাতে পতিত হয়, সরলরেখাতে পতিত হয়। ঠিক আছে, তাহলে আমরা সি বিন্দু স্থান, বি বিন্দু স্থানাঙ্কটা পাবো উভয়ের সমাধান করলে। ঠিক আছে, তাহলে উভয়ের ছেদ বিন্দু যদি হয় তাহলে আমরা x-2y-3 = 0 এটাকে 1 ধরছি, আর 3x-2y-5 = 0 এটাকে 2 ধরছি। ঠিক আছে, আচ্ছা আমরা এই যে 2 - 1 করছি, 2 - 1 করে পাই। 2 - 1 করলে কি হবে? এটা হয়ে যাচ্ছে 3x-2y-5 = 0, আর এখানে হয়ে যাচ্ছে x-2y-3 = 0। মাইনাস মাইনাস মাসে প্লাস, প্লাস প্লাস 2y - 2y ক্যান্সেল হলো, এখানে 3x - x 2x -2 = 0, বা 2x = 2, বা x = 2/2, বা x = 1 হয়ে যাচ্ছে। x = 1 হলো, এই 1 ভ্যালুটা আমরা একে পুট করছি, 1 এ x = 1 বসিয়ে পাই, কি পাবো? বসিয়ে আমরা পাচ্ছি x = 1 বসালে 1 - 2y - 3 = 0, বা -2y - 2 = 0, বা -2y = 2 হয়ে যাচ্ছে। -2y = 2, তাহলে এখানে হয়ে যাচ্ছে বা y = 2/-2, বা y = -1। অতএব সরলরেখা দুটির ছেদবিন্দু বি বিন্দু স্থানাঙ্ক, অতএব সরলরেখা দুটির ছেদবিন্দু বি এর স্থানাঙ্ক কত? এর স্থানাঙ্ক x এর মান 1 এসছে, y এর মান -1, 1, -1 এটাই ছেদবিন্দু হয়ে যাচ্ছে। এবার দেখো এইটা ছেদবিন্দু, এই যে বিসি রেখাটা, এইটা তার মানে এই ছেদবিন্দু মানে এই বিন্দুতে এই রেখাটা যাচ্ছে, এই রেখাটা যাচ্ছে, আবার এটাও যাচ্ছে, তার মানে এইটা কমন বিন্দু। এই বিন্দুতে বিসি রেখাটা তাহলে কিন্তু সরলরেখার সমীকরণ পেয়ে যাবো। এবার যে প্রবণতা যেটা ট্যান থিটার মান, এইটা যদি থিটা হয় এটাও কিন্তু থিটা হবে, তাহলে এই ট্যান থিটার মানটা আর এই ট্যান থিটার মানটা সমান হবে। ঠিক আছে, আমরা এটা মুছছি, দেখো যে সমাধান করেছি, এটা দেখে নিলে যে 1 - 1 সমাধান বিন্দু এসছে, 1 - 1। এবার দেখো আমরা ধরে নেব যে এই যে ধরি প্রতিফলিত রশ্মির প্রবণতা m, ধরি প্রতিফলিত রশ্মির
প্রবণতা এম। আমরা একটা সরলরেখা যদি প্রবণতা জানা থাকে আর সেটা একটা কোন বিন্দু দিয়ে গেছে সেই বিন্দুটা জানা থাকে, এই দুটো জিনিস জানা থাকলে সরলরেখার সমীকরণ বের করে নেওয়া যাবে এই সূত্র প্রয়োগ করে। y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। সরলরেখা যদি প্রবণতা এম হয় এবং যদি সেটা এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী হয়, এই সূত্র প্রয়োগ করে সরলরেখার সমীকরণ বের করতে পারবে। তাহলে আমরা প্রবণতা পেয়ে গেছি এম। তাহলে শর্ত অনুসারে কি হবে, এই ট্যান থিটাটার সঙ্গে এই ট্যান থিটা সমান করব। এইটা কোন ট্যান থিটা, এই দুটোর প্রবণতা, এই দুটোর প্রবণতার যে প্রবণতা থেকে যে ট্যান থিটার মানটা পাবো, আমরা এই দুটোর প্রবণতা বের করি যে এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো, বা মাইনাস টু ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস থ্রি, বা ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স বাই মাইনাস টু প্লাস থ্রি বাই মাইনাস টু, বা ওয়াই ইজ ইকুয়াল টু হাফ অফ এক্স মাইনাস থ্রি বাই টু। অতএব এই রেখার প্রবণতা কত, হাফ। ঠিক আছে, এবার এই রেখাটার প্রবণতা বের করছি। 3x মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো, বা মাইনাস টু ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ, বা ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি এক্স বাই মাইনাস টু মাইনাস ফাইভ বাই মাইনাস টু, বা ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি বাই টু এক্স প্লাস ফাইভ বাই টু। ঠিক আছে, থ্রি বাই টু। অতএব এই রেখার প্রবণতা, অতএব এই রেখার প্রবণতা সমান থ্রি বাই টু। এই রেখার প্রবণতা থ্রি বাই টু। ঠিক আছে, তাহলে এই যে এই প্রবণতা থেকে ট্যান থিটার মান বের করতে পারবো। ঠিক আছে, দুটো প্রবণতা জানা থাকলে তাদের মধ্যেকার কোনটা বের করতে পারবো। তাহলে ট্যান থিটার মানটা বের করে ফেলতে পারলে দুটো ট্যান থিটা সমান হবে, দুটো সমান করব, সমান করে আমরা অনায়াসে এম এর মানটা পাবো। এম এর মান পেয়ে গেলেই তাহলে ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে ছেদ বিন্দু। ঠিক আছে, ওয়ান মাইনাস ওয়ান ছেদ বিন্দু। ছেদ বিন্দুটা লিখে রাখি এখানে, ওয়ান কমা মাইনাস ওয়ান। অতএব দেখো কি হবে, তাহলে এই দুটোর সাহায্যে যে প্রবণতা হচ্ছে দ্বিতীয় সরলরেখার হচ্ছে থ্রি বাই টু, তাহলে হয়ে যাচ্ছে এই যে থ্রি বাই টু। অতএব শর্তানুসারে দুটো প্রবণতা যেহেতু দুদিকে ট্যান থিটার মান সমান, ট্যান থিটার সূত্র হচ্ছে দুটো সরলরেখার প্রবণতা জানা থাকলে এম ওয়ান এম টু, এম ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু, এই সূত্র আমরা প্রয়োগ করাচ্ছি। ঠিক আছে, থ্রি বাই টু মাইনাস হাফ বাই ওয়ান প্লাস থ্রি বাই টু ইন্টু হাফ ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে থ্রি বাই টু আছে, থ্রি বাই টু মাইনাস এম বাই ওয়ান প্লাস থ্রি এম বাই টু, এইটা হবে। এখানে টু লসাগু, ওপরে কত হচ্ছে থ্রি বাই টু মাইনাস হাফ, তাহলে এখানে হয়ে যাচ্ছে এই চার, দুই লসাগু এখানে হয়ে যাচ্ছে, বা ওপরে চলে আসছে টু বাই টু, ওয়ান চলে আসছে, তাই তো, টু লসাগু হচ্ছে, আর এইটা হয়ে যাচ্ছে থ্রি মাইনাস ওয়ান টু, টু বাই টু ওয়ান হয়ে যাচ্ছে। আর এখানে কত হচ্ছে দেখো, ফোর লসাগু, ফোর প্লাস থ্রি সেভেন, তাহলে এইটা হয়ে যাচ্ছে ফোর বাই সেভেন, ধ্রুবক পদ যেহেতু এটা উল্টে গিয়ে ফোর বাই সেভেন হয়ে যাচ্ছে। এখানে সিম্পলিফাই করলে টু টু কেটে যাচ্ছে, ওপরে আসছে থ্রি মাইনাস টু এম বাই টু প্লাস থ্রি এম, বা এটা হয়ে যাচ্ছে 49 স্কোয়ার করলে 49 ইন্টু এইটা স্কোয়ার, তার মানে তিনের স্কোয়ার 9 মাইনাস তিন দুগুণে 6 দুগুণে 12 এম প্লাস 4 এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার 16, 4 প্লাস 9 এম স্কোয়ার প্লাস 12 এম। এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এইটা হয়ে যাচ্ছে 4 49 কত হচ্ছে 196 এম স্কোয়ার। আচ্ছা 12 দিয়ে গুণ করলে এটা কত হয়েছে 49 ইন্টু 12, 49 ইন্টু 12, 49 ইন্টু 12, 98 ইন্টু 49, 8 9 9 18 থেকে 1 4 5, 588, 588 এম প্লাস 4 9 36 6, আচ্ছা 4 9 36 6 আর থাকে 3 4 4 16 আর 3 19, 196। এটা 9 49, 9 দিয়ে গুণ করলে কত হবে 9 9 81 1 আর থাকে 8, 4 9 36 আর 8 44, 441 ইজ ইকুয়াল টু 64 প্লাস 9 16 144 এম স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এইখানে হয়ে যাচ্ছে প্লাস 16 ইন্টু 12, 16 দুগুণে 160, 192 এম, এটা হয়ে যাচ্ছে 192 এম ইজ ইকুয়াল টু 0। এবার পুরো মানটা সম্পূর্ণ মানটা আমরা একদিকে আনছি, দেখো এখানটা মুছছি একটু।
এটা থেকে আমরা m এর মানটা বের করব, ঠিক আছে? এটা থেকে আমরা m এর মানটা বের করব। দেখো, বা 441 m স্কয়ার। m স্কয়ার মাইনাস 144 m স্কয়ার মাইনাস 588 m মাইনাস 192 m প্লাস 196 মাইনাস 64 ইকুয়াল টু 0, বা 4 × 11 7 11 হাতে 1, 4 × 5 5 × 14 9 14 হাতে 1 1 × 2 ইকুয়াল টু 2 4 m স্কয়ার মাইনাস দুটো সেম সাইন যেহেতু 8 2 10 0 হাতে 1 9 10 8 18 হাতে 1 5 6 7 780 m প্লাস 2 6 6 9 3 9 1 ইকুয়াল টু 0। 4 দিয়ে ভাগ যাচ্ছে না, 297 m স্কয়ার আসছে, 2 দিয়েও ভাগ যাচ্ছে না, ঠিক আছে? এখানে আসছে হাফ চলে আসছে একটা, আর 3/2 চলে আসছে, 5/2 আসছে। চার স্কোয়ার 16 হয়েছে, 7 স্কোয়ার 49, উভয় দিকে বর্গ করা হয়েছে। আচ্ছা, বর্গ করে না করে আমরা যদি একবার প্লাস আর একবার মাইনাস ধরে করি তাহলে কি হবে? বর্গ করে না করে এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে বর্গ করতে গেলে, একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে বর্গ না করে, তাহলে অনেকটা সুবিধা হবে আমাদের, যেটা মনে হয়। তাহলে যদি আবার আমরা প্লাস ধরি তাহলে কি হচ্ছে, 4/7 ইকুয়াল টু 3 - 2m বাই 2 + 3m। এটা আমরা প্লাস ধরে করছি, তাহলে হয়ে যাচ্ছে 8 প্লাস 3 4 12m ইকুয়াল টু 21 মাইনাস 7 2 14m। তাহলে 12m প্লাস 14m ইকুয়াল টু 21 মাইনাস 8, বা এই দুটো যোগ করলে 6 2 26m ইকুয়াল টু 21 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে 13, বা m ইকুয়াল টু 13/26, m ইকুয়াল টু হাফ। এটা অগ্রাহ্য হবে। অগ্রাহ্য কি কারণে হবে? দেখো, এই সরলরেখাটার প্রবণতা হাফ বেরিয়েছিল, এবার দুটো সরলরেখার প্রবণতা, এই সরলরেখাটার প্রবণতা হাফ বেরিয়েছিল, দুটো সরলরেখার প্রবণতা এরা তো সমান্তরাল নয়, এই সরলরেখাটা এই সরলরেখাটা তো পুরো সমান্তরাল নয়, যে এই দুটো সরলরেখার সমান্তরাল হলে নয় প্রবণতা সমান হতো। তো সমান্তরাল নয় যেহেতু, তাহলে m এর মানটা এটা অগ্রাহ্য হয়ে যাবে, কারণ এর প্রবণতা অলরেডি হাফ বেরিয়ে গেছে, ঠিক আছে? এবার দেখো, m এর মান যদি আমরা মাইনাস ধরি, 4/7, আবার লেখো, আবার 4/7 ইকুয়াল টু মাইনাস 3 - 2m বাই 2 + 3m গুণ করলে, বা 8 + 12m ইকুয়াল টু মাইনাস 21 মাইনাস মাসে প্লাস 14m, বা 12m মাইনাস 14m ইকুয়াল টু মাইনাস 21 মাইনাস 8, বা মাইনাস 2m ইকুয়াল টু মাইনাস 29, মাইনাস মাইনাস ক্যান্সেল, বা m ইকুয়াল টু 29/2। এটা গ্রাহ্য মান হবে, এটা গ্রাহ্য মান। অতএব নির্ণেয় সরলরেখার সমীকরণ এখান থেকে সহজে বেরিয়ে যাবে। অতএব নির্ণেয় সরলরেখার সমীকরণ দেখো, এই মানটা গ্রাহ্য হবে। তাহলে 1 - 1 বিন্দুগামী জানি আর প্রবণতা জানি, অতএব নির্ণেয় সরলরেখার সমীকরণ বের করে দিচ্ছি। দেখো, অতএব আমাদের স্কোয়ার করতে গিয়ে অঙ্কটা একটু বড় হয়ে গেল, স্কোয়ার করা যাবে না, ঠিক আছে? স্কোয়ার করলে জটিল হয়ে যাচ্ছে। অতএব নির্ণেয় সরলরেখার সমীকরণ, নির্ণেয় সরলরেখার সমীকরণ y মাইনাসে মাইনাসে +1 ইকুয়াল টু m ইন্টু, মানে 29/2 ইন্টু x - 1, বা 2y + 2 ইকুয়াল টু 29x - 29, বা 29x - 2y, 29x - 2y ইকুয়াল টু 2 + 29। এই 2y টাকে ওদিকে নিয়ে গেলাম, 29টাকে এদিকে নিয়ে এলাম, তাহলে সমীকরণ আসছে 29x - 2y ইকুয়াল টু 31। এটাই নির্ণেয় সরলরেখার সমীকরণ, 29x - 2y ইকুয়াল টু 31। দেখো, কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। 29x - 2y ইকুয়াল টু 31 আসছে। প্রসেসটা দেখে নাও ভালো করে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। 22 পর্যন্ত কমপ্লিট হলো, 22 পর্যন্ত কমপ্লিট হলো। পরের ক্লাসে আমরা 23 থেকে স্টার্ট করবো। ওকে, 23 থেকে স্টার্ট করে আমরা পরের ক্লাসে সরলরেখা এক্সারসাইজ 2B কমপ্লিট করে নেবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আমাদের চ্যানেলে ক্লাস 9 থেকে ক্লাস 12 সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। ওকে, মাধ্যমিকের
2025 পরীক্ষার্থীদের জন্য প্রশ্নবিত্র সলভ করা আছে, রায় মার্টিন প্রশ্নবিত্রা সালের কোশ্চেন সলভ করা আছে ম্যাথের। যে কোনো প্রবলেম অসুবিধা থাকলে সেগুলো আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো সলভ করে দেবো। ওকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, দ্বিতীয় সরলরেখার যখন আমরা প্রবণতা বের করলাম, দ্বিতীয় সরলরেখাটা ছিল আমাদের এই যে 3x - 2y - 5। এটা প্রবণতা বের করার সময় এই যে 3x - 2y - 5 = 0, এইটা প্রবণতাটা বের করার সময় আমরা এই যে -2y = -3x, এইটা আমরা -5 লিখেছিলাম, এটা +5 হয়ে যাবে, +5 হবে। তাহলে এটা y সমান হয়ে যাবে -3x/-2 প্লাস এইটা 5/-2। তাহলে এই জায়গাটা y = 3/2x - 5/2 হবে, কারণ এইটা ওদিকে চলে গেলে 3/2 - 5 হচ্ছে, তাহলে 2 দিয়ে ভাগ করলে 3/2 - 5/2 হবে। এইটা প্রবণতা হয়ে যাচ্ছে, আর এটা -5/2। এইখানটা আমরা, এটা যদিও লাগছে না, হ্যাঁ, এখানটা আমরা আগেরবার ওখানে করার সময় আমরা +5/2 দিয়ে দিয়েছিলাম, এটা +5/2 এসে গেল, এসব -5/2 হবে। ঠিক আছে, এটা ঠিক করে নেবে। ওকে, আচ্ছা, তাহলে এখানেই স্টপ করছি, পরের ক্লাসে আমরা 23 থেকে স্টার্ট করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।